18 অক্টোবর 2025 তারিখে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA বা ইরান পারমাণবিক চুক্তি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এই চুক্তি 2015 সালে স্বাক্ষরিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম কিছু সীমাবদ্ধ করা আর তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া। কিন্তু একটি দ্বৈত বাস্তবতা এখানে রয়েছে। রাজনৈতিকভাবে চুক্তির সমাপ্তি দিবস বলে বিলোপ করা হলো সকল বাধ্যবাধকতা। ইরান ঘোষণা করেছে এখন থেকে চুক্তির সমস্ত বিধান পারমাণবিক প্রোগ্রামের উপর নিষেধাজ্ঞা সহ বাতিল। IAEA যে শর্তগুলো দিয়েছিল সেগুলো এখন আর বাধ্যতামূলক নয় এবং ইরান জানিয়েছে তারা ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে। তুলনায় বেসামরিক কাজে সাধারণত 3.67% বেশি লাগে না। 90% নিকটেই পৌঁছালে সেটি অস্ত্র বানানোর সক্ষমতার কাছাকাছি চলে আসে। তবে বাস্তবে নিষেধাজ্ঞাগুলো ও প্রতিক্রিয়াগুলো এখনও জীবিত। ইউরোপীয় 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তির প্রতি ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করেছে। ফলশ্রুতিতে এই আইনগত চুক্তি শেষ বললেও নিষিদ্ধ ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া হয়নি। ফলে চুক্তি শেষ হয়েছে বললেও নিয়ন্ত্রণ ও চাপের ধারাবাহিকতা রয়েছে। একদিকে ইরান বলছে সব বিধান শেষ, অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা ফিরে এসেছে। এই মিলনচ্ছেদ নতুন ভূ রাজনৈতিক ঝড়ের সম্ভাবনা এনে দিচ্ছে। ইরানের দিক থেকে দেখা গেল তারা এখন বলছে তারা আর পারমাণবিক কর্মকাণ্ডে সেই 3.67% সীমাবদ্ধতায় থাকবে না। সীমা উঠে গেছে বলেই মত বিশেষজ্ঞদের। এই অবস্থার কারণে ইরানের শক্তি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, আর তা শুধু পারমাণবিক নয়, কূটনৈতিক ও অঞ্চল প্রতিরোধ নীতি হিসেবে। সামরিক দিক থেকে ইরানকে বড় শক্তি হিসেবে দেখা হয়। তার রকেট প্রযুক্তি, মিলিটারি প্রক্সি গোষ্ঠীর প্রভাব এবং এলাকায় নেটওয়ার্ক এসবই তেহরানকে কৌশলগত সুবিধা দেয়। তেল গ্যাস সম্পদ, ভূ রাজনৈতিক অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার সম্ভাব্যতা ইরানকে শক্তিশালী করে তোলে। এ কারণেই পশ্চিমা দেশগুলো সতর্ক, একটি সীমাহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231 আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরান, চীন ও রাশিয়া। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো যৌথ এক চিঠিতে 3 দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে 2025 সালের 18 অক্টোবর থেকে এই প্রস্তাবের সব ধারা ও বিধান বাতিল বলে গণ্য হবে এবং এর মাধ্যমে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিবেচনা এখানেই শেষ। ইরান সামরিক উদ্দেশ্যে গোপনে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, পশ্চিমাদের এমন দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করা হয় চিঠিতে। এতে বলা হয়, পরমাণু অস্ত্র বানানোর অভিযোগের কোনো প্রমাণ কখনোই খুঁজে পায়নি জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA। যদিও সংস্থাটি সবচেয়ে কঠোর পরিদর্শন চালিয়েছে ইরান জুড়ে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রেজলিউশন 2231 এর মেয়াদ শেষ হওয়াকে সম্মান করা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতির সুরক্ষায় সহায়ক হবে। চিঠির শেষে 3 দেশ ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে এবং উত্তেজনা কমিয়ে সংলাপের উপর গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে। ইরান প্রকাশ্যে বলল ইসরায়েলের শেষের দিন ঘনিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও তীব্র হচ্ছে। ইরান এবার সরাসরি ঘোষণা করেছে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই বক্তব্য ঘিরে তুমুল আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ এবার বিষয়টি এসেছে শুধু মুখে নয়, বইয়ের পাতায়ও। ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা নামের বই। ইরানের ধর্মীয় নগর কওমি সম্প্রতি উন্মোচিত হয়েছে একটি বই, ইসরায়েল অ্যানিহিলেশন প্ল্যান বা ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা। বইটি লিখেছেন আলী রেজা পানাহিয়ান, যিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ও ধর্মীয় নেতা। পানাহিয়ান বলেছেন, এই বইটি খামেনি এবং আয়াতুল্লাহ খোমেনির মতাদর্শের একটি স্পষ্ট ব্যাখ্যা। ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা যায়, দেশটির সরকারি বইটির প্রকাশন অনুমোদন দিয়েছে এবং এটিকে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে দেখা হচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েল বিরোধী অবস্থানকে তার রাষ্ট্রীয় নীতির অংশ করেছে। দেশটি ইসরায়েলকে পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখে।
তাই ইসরায়েল ধ্বংস ইরানের কাছে শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং এক আদর্শিক লক্ষ্য। বইটির শেষ অধ্যায়ে বলা হয়েছে, সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ হল জায়নিস্ট শাসন ব্যবস্থাকে পতনের পথে ঠেলে দেওয়ার ইরানের বৃহৎ কৌশলের অংশ। লেখক দাবি করেন, এই লড়াই কেবল যুদ্ধ নয়, বরং এক চলমান ঐতিহাসিক পরিকল্পনার অংশ। হামাসকে প্রশংসা, পশ্চিমকে সতর্কবার্তা। বইয়ের পেছনের সারাংশে হামাসের 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েল আক্রমণকে বিশ্বের জন্য জাগরণী ঘণ্টা বলে উল্লেখ করা হয়েছে। ইরান প্রকাশ্যে হামাসের কর্মকাণ্ডের প্রশংসা করছে, যা তেহরানের আঞ্চলিক প্রভাব বাড়ানোর ইঙ্গিত দেয়। এই প্রকাশনার সময়ে ইসরায়েল ইরান সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, অভিযোগ করে তেহরান সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করছে। যুদ্ধ ও পাল্টা আঘাত। এর জবাবে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যখন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় টমাহক ও বাংকার বাস্টার বোমা ব্যবহার করে। এই ঘটনাকে অনেকেই 12 দিনের যুদ্ধ নামে ডাকছেন, যা মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করেছে। যুদ্ধের মাঝে কূটনীতি। যুদ্ধ থামেনি, তবুও ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, ইরান যদি প্রস্তুত থাকে আমরাও প্রস্তুত। এক বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব আশা করছেন। তবে ওয়াশিংটনে এখনো দ্বন্দ্ব আছে, তারা কি সত্যিই ইরানকে চাপ দিতে চায়, নাকি আলোচনার টেবিলে আনতে? ইরানের শক্তি ও বার্তা। বিশ্লেষকদের মতে ইরান এখন শুধু সামরিক শক্তি নয়, একটি মতদর্শিক বলয় তৈরি করেছে, যা সিরিয়া, লেবানন ও গাজা পর্যন্ত বিস্তৃত। এই নেটওয়ার্কই ইরানের সবচেয়ে বড় শক্তি। তেহরান বার্তা দিচ্ছে, তারা ভয় পায় না, বরং তারা প্রস্তুত এক নতুন মধ্যপ্রাচ্যের বাস্তবতা গড়তে। ইরানের এই প্রকাশ্য ঘোষণা একদিকে যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে, অন্যদিকে কূটনীতির পথও খুলে রাখছে। প্রশ্ন হচ্ছে, এই ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা আসলেই কি কৌশলগত বার্তা, নাকি আসন্ন সংঘাতের পূর্বাভাস? আরব সাগরের নীল জলে কি ছায়াযুদ্ধ শেষ? ইরান চীন জোটের সামনে প্রকাশ্যে পিছু হটছে যুক্তরাষ্ট্র। 2025 সাল। আরব সাগরের গভীর নীল জলরাশি ভেদ করে ভেসে চলেছে এক দানবাকৃতি তেলবাহী জাহাজ ইয়াং ওয়াং-5। জাহাজটির মাথায় উঠছে ইরানের দৃপ্ত পতাকা, কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। 3 দশক পর এই জাহাজে সক্রিয় হয়েছে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, AIS। এই সামান্য প্রযুক্তি নির্ভর পরিবর্তনটি শুধুমাত্র একটি সামুদ্রিক ঘোষণা নয়, এটি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও আধিপত্যের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এক সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ, যা 30 বছরের ছায়াযুদ্ধ এর অবসান ঘটালো। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার ফাঁদ এড়াতে ইরান এক শ্যাডো ফ্লিট বা নাম পরিচয়হীন জাহাজ বহর ব্যবহার করত। এই জাহাজগুলো গভীর সমুদ্রে জ্বালানি স্থানান্তর করত এবং গোয়েন্দা স্যাটেলাইটের নজর এড়াতে ইচ্ছাকৃতভাবে AIS বন্ধ রাখত। কিন্তু 2025 সালে আয়াতুল্লাহ খামেনির একটি একক নির্দেশে সেই কৌশল পাল্টে যায়। আর গোপন নয়, বিশ্ব জানুক আমরা কোথায় যাচ্ছি। এই সাহসী পদক্ষেপের নেপথ্যে রয়েছে একটি বিরাট কৌশলগত টুইস্ট। ইরান এখন একা নয়, তার পাশে প্রকাশ্যে এসে দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি চীন। বেজিং শুধু আশ্বাস দেয়নি, বরং এক সামরিক ছাতা তৈরি করেছে। চীনা বিশ্লেষকদের কথায় ইরানের তেলবাহী জাহাজে আঘাত হানার অর্থ হবে সরাসরি চীনের জ্বালানি নিরাপত্তায় আঘাত, যা সহ্য করা হবে না। ভারত মহাসাগর ও আরব সাগরের উপকূলে চীন ইতোমধ্যে ডেস্ট্রয়ার, যুদ্ধ জাহাজ ও সাবমেরিন মোতায়েন করে দিয়েছে। ইরানের জাহাজগুলো এখন শুধু তাদের নিজেদের পতাকা বহন করছে না, তারা চলছে চীনের সামরিক রক্ষা কবচের নিচে। ইরানের শক্তি ও যুক্তরাষ্ট্রের দ্বিধা। এই মুহূর্তে ইরান বছরে প্রায় $43 বিলিয়ন জ্বালানি তেল রপ্তানি করে, যার প্রায় 90% গন্তব্য চীন। কিন্তু এই লেনদেন শুধু অর্থের নয়, এটি একটি কৌশলগত বিনিময়ের চুক্তি। তেলের বিনিময়ে ইরান পাচ্ছে চীনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, অত্যাধুনিক রাডার সিস্টেম এবং সাইবার নজরদারির সরঞ্জাম। সিনোপ্যাকের মতো চীনা সংস্থা ইরানের শোধনাগারে বিনিয়োগ করে এর অর্থনীতিকে আরও মজবুত করেছে। ওয়াশিংটন ঘোষণা করেছিল যে চীনগামী ইরানি তেলবাহী জাহাজ তারা প্রতিহত করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী ইরানের AIS চালু করা মানে যুক্তরাষ্ট্রকে এখন প্রকাশ্য সংঘাতে বাধ্য করা। ওয়াশিংটনের এক কর্মকর্তার আক্ষেপ, আমরা জানি তারা কোথায় আছে, কিন্তু
ছোঁয়ার সাহস পাচ্ছি না। প্রথম কয়েক সপ্তাহেই দেখা যাচ্ছে ইরানের জাহাজগুলো কোনো বাধা ছাড়াই দক্ষিণ চীন সাগর পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্ববাজারে নিষেধাজ্ঞার আইনি ফাঁক থাকলেও চীন ইরান জোটের সামনে সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকি নিতে ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। এই নতুন ব্লু করিডর কেবল ইরান ও চীনের জন্য নয়, এটি গোটা দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণ পাল্টে দিচ্ছে। সবচেয়ে বড় স্নায়ুযুদ্ধের কেন্দ্র এখন হরমুজ প্রণালী, বিশ্ব জ্বালানি প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী জাহাজগুলোর পাশে টহল দিচ্ছে দুটি চীনা যুদ্ধজাহাজ, আর দূরের বাহরাইন উপকূলে সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। পারস্যের নতুন সূর্য, ইরানের গ্যাসফিল্ড কি যুক্তরাষ্ট্রের ঘুম কাড়বে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পথে তেহরান। পারস্য উপসাগরের উপকূলে বাতাসে ভারী ধুলো, দূরে তেলের কূপে আগুনের লাল আভা ঝলক দিচ্ছে, কিন্তু চারপাশে নীরবতা। এই নীরবতার মধ্যে ইরানি প্রকৌশলীরা বিশাল মরুভূমির নিচে আবিষ্কার করেছেন এমন এক সম্পদ যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য এক দশকের জন্য বদলে দিতে পারে। এটি সেই মুহূর্ত যখন বিশ্ব রাজনীতির মানচিত্র আরেকবার নতুন করে আঁকা শুরু হলো। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ইরানের দক্ষিণাঞ্চলের এই নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক ভূ রাজনৈতিক কৌশল। নিষেধাজ্ঞা পেরিয়ে ইরান এখন আর শুধু একটি তেলের দেশ নয়, এটা প্রযুক্তির, বিজ্ঞানের এবং কৌশলের দেশ। নেতানিয়াহুর ৩ হুমকি এবং ইরানের শক্তি। কয়েক বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কি? তিনি দ্বিধা না করেই উত্তর দিয়েছিলেন, প্রথম হুমকি ইরান, দ্বিতীয় হুমকি ইরান, তৃতীয় হুমকিও ইরান। তখন এই কথাকে রাজনৈতিক নাটক মনে হলেও আজ তা এক নিষ্ঠুর বাস্তবতার প্রতিধ্বনি। কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি যখন চেয়েছিল অর্থনীতি চেপে ধরে ইরানকে হাঁটু গেড়ে বসাতে, তখন ঘটেছে উল্টোটা। ইরান নিষেধাজ্ঞার নিচে গড়ে তুলেছে এক আত্মনির্ভরশীল সামরিক ও প্রযুক্তিগত সাম্রাজ্য। পশ্চিমা শক্তি যে তালা দিয়ে ইরানকে বন্দী করতে চেয়েছিল, তার চাবি এখন ইরানের হাতে। ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগরের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে আবিষ্কৃত হয়েছে গ্যাস ফিল্ড। এতে মজুত রয়েছে প্রায় 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল। এটি বাংলাদেশের বার্ষিক গ্যাস ব্যবহারের প্রায় 7 গুণ। ইরানের তেলমন্ত্রী বলেছেন, এটি শুধু জ্বালানি নয়, এটি সার্বভৌমত্বের শক্তি। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, এই আবিষ্কার ইরানের অর্থনীতিতে $1 ট্রিলিয়ন যোগ করতে পারে। ইরান এখন শুধু জ্বালানির রপ্তানিকারক নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে, যা সরাসরি সৌদি আরব, কুয়েত ও কাতারের আধিপত্যে আঘাত হানছে। নিষেধাজ্ঞাকে অস্ত্র বানানো। গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরেও ইরান যেভাবে তাদের রপ্তানি চালিয়ে যাচ্ছে, তা এক প্রকার গুপ্তযুদ্ধের কৌশল। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান তাদের তেল চীনে পাঠাচ্ছে এবং বিনিময়ে কোনো ডলার না নিয়ে নিচ্ছে আধা তৈরি গাড়ি। সেই গাড়িগুলো ইরানে মেড ইন ইরান ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছে। মার্কিন ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা এখন আর ইরানকে থামাতে পারে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতাকেই প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ করিম সাদিক মন্তব্য করেছেন, ইরান এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পশ্চিমা দেশগুলো আগে কল্পনাও করেনি। তেহরানের এই ক্রমবর্ধমান শক্তিতে ঘুম কেড়ে নিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবে। ইসরায়েল এখন সরাসরি সামরিক প্রস্তুতিতে নেমেছে। তেল আবিবে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে অতিরিক্ত 3rd মিসাইল ডিফেন্স ইউনিট এবং দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেমের নতুন ব্যাটারি। অন্যদিকে ইরানও বসেনি। তারা রাশিয়ার সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করেছে এবং চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হরমুজ প্রণালী থেকে ইরাক সীমান্ত পর্যন্ত সক্রিয় করেছে। ইরানের আকাশ। হঠাৎ তেহরানের সামরিক সদর দপ্তরে একটি জরুরি বার্তা পৌঁছায়। একটি অজানা স্টেলথ ড্রোন ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে। সেটি ছিল আমেরিকার তৈরি লকহিড মার্টিনের অত্যাধুনিক RQ-170 সেন্টিনেল ড্রোন। পঞ্চম প্রজন্মের এই ড্রোনটিকে তখন পর্যন্ত কোনো দেশের রাডার সহজে ধরতে পারত না, কিন্তু সেদিন ভাগ্য ছিল ভিন্ন।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সক্রিয় করে। কয়েক মিনিটের মধ্যে ড্রোনটির GPS সিগন্যাল জ্যাম করা হয় এবং অলৌকিক বা আশ্চর্যজনকভাবে সেটি প্রায় অক্ষত অবস্থায় ইরানের মাটিতে অবতরণ করে। সামরিক রহস্য ফাঁস, আমেরিকার দুঃস্বপ্ন। 2011 সালের এই ঘটনা দ্রুতই বিশ্বজুড়ে এক বিরাট ভূ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা তখন মন্তব্য করেছিলেন, RQ-170 সেন্টিনেল একটি চলমান প্রযুক্তিগত ল্যাবরেটরি। এটি ইরানের হাতে পড়া মানে যুক্তরাষ্ট্রের সামরিক রহস্য ফাঁস হয়ে যাওয়া। ওয়াশিংটন পোস্টে লিখেছিল, ড্রোনটি হারানো কেবল একটি যন্ত্র হারানো নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের গোপন সামরিক সফটওয়্যারের এক অনবদ্য ক্ষতি। প্রায় 2000 কিলোমিটার রেঞ্জের এই ড্রোনটি তখন ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু সেই প্রযুক্তি রাতারাতি পরিণত হলো আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্নে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এ জন্ম নিল শাহিদ ড্রোন। ইরানের হাতে ধরা পড়ার পর শুরু হয় এক নতুন অধ্যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরানের প্রকৌশলীরা মাত্র 18 মাসে ড্রোনটির মূল কাঠামো পুনর্নির্মাণ করতে সক্ষম হন। এর ফলস্বরূপ জন্ম নেয় ইরানের নিজস্ব শাহিদ 191 এবং শাহিদ 197 সিরিজের ড্রোন। ইসরায়েলি সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে বলেছে, ইরান শুধু কপি করেনি, বরং প্রযুক্তিটিকে নতুন স্তরে উন্নীত করেছে। শাহিদ এখন শুধু নজরদারি ড্রোন নয়, এটি এখন আক্রমণাত্মক অস্ত্র। ড্রোনটির প্যালোড 500 কেজি থেকে বাড়িয়ে 100 কেজি ধরা হয়েছে এবং এতে যুক্ত করা হয়েছে 3টি ইয়ার্ড টু গ্রাউন্ড মিসাইল। এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উন্নত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। ইরান দাবি করেছে, এই ড্রোন শত্রু রাডারকে ধোঁকা দিতে সক্ষম এবং প্রয়োজন হলে ভুল সংকেত পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেঙে দিতে পারে। ডিফেন্স পোস্ট লিখেছে, RQ-170 ছিল যুক্তরাষ্ট্রের গর্ব, কিন্তু প্রযুক্তির পুনর্জন্ম এখন তেহরানের হাতে। ইসরায়েলের সবচেয়ে বড় ভয় এখন এই শাহিদ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান একই যোগে শাহিদ ড্রোন দিয়ে প্রথম আঘাত হানে, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং সিস্টেম অন্তত 60 থেকে 70% অচল হয়ে পড়তে পারে। কারণ স্টেলথ প্রযুক্তির এই ড্রোনগুলো শনাক্ত করা তাদের পক্ষে সবসময় সম্ভব নয়। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে ইরানের অন্যান্য সাধারণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহজেই ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানতে পারবে। ইরানের এই প্রযুক্তিগত উদ্ভাবন তাকে শুধু আত্মনির্ভরশীল সামরিক শক্তিতে পরিণত করেনি, বরং আন্তর্জাতিক অস্ত্র বাজারেও জায়গা করে নিয়েছে। আজ রাশিয়াও ইরান থেকে ড্রোন কিনেছে। প্রশ্ন হচ্ছে, এই পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি করবে? বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সক্ষমতা যত বাড়ছে, যুদ্ধের ঝুঁকি ততই বাড়ছে। তেহরানের সামরিক ঘাঁটিতে এখন সারি সারি দাঁড়িয়ে আছে শাহিদ ড্রোন। প্রশ্ন হলো, কখন সেই মুহূর্ত আসবে যখন ইরানের আকাশ থেকে একদল স্টেলথ ড্রোন একসাথে উড়ে গিয়ে ইতিহাস বদলে দেবে? পারস্যের নতুন সূর্য। ইরানের গ্যাসফিল্ড কি যুক্তরাষ্ট্রের ঘুম কাড়বে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পথে তেহরান। পারস্য উপসাগরের উপকূলে বাতাসে ভারী ধুলো, দূরে তেলের কূপে আগুনের লাল আভা ঝলক দিচ্ছে, কিন্তু চারপাশে নীরবতা। এই নীরবতার মধ্যে ইরানি প্রকৌশলীরা বিশাল মরুভূমির নিচে আবিষ্কার করেছেন এমন এক সম্পদ, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্য 1 দশকের জন্য বদলে দিতে পারে। এটি সেই মুহূর্ত যখন বিশ্ব রাজনীতির মানচিত্র আরেকবার নতুন করে আঁকা শুরু হলো। বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, ইরানের দক্ষিণাঞ্চলের এই নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার কোনো সাধারণ ঘটনা নয়, এটা এক ভূ রাজনৈতিক কৌশল। নিষেধাজ্ঞা পেরিয়ে ইরান এখন আর শুধু একটি তেলের দেশ নয়, এটা প্রযুক্তির, বিজ্ঞানের এবং কৌশলের দেশ। নেতানিয়াহুর 3 হুমকি এবং ইরানের শক্তি। কয়েক বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়েছিল, ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি কি? তিনি দ্বিধা না করেই উত্তর দিয়েছিলেন, প্রথম হুমকি ইরান, দ্বিতীয় হুমকি ইরান, তৃতীয় হুমকিও ইরান। তখন এই কথাকে রাজনৈতিক নাটক মনে হলেও আজ তা এক নিষ্ঠুর বাস্তবতার প্রতিধ্বনি। কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি যখন চেয়েছিল অর্থনীতি চেপে ধরে ইরানকে হাঁটু গেড়ে বসাতে, তখন ঘটেছে উল্টোটা। ইরান নিষেধাজ্ঞার নিচে গড়ে তুলেছে এক আত্মনির্ভরশীল সামরিক ও প্রযুক্তিগত সাম্রাজ্য। পশ্চিমা শক্তি যে তালা দিয়ে ইরানকে বন্দী করতে চেয়েছিল, তার চাবি এখন ইরানের হাতে।
ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগরের উপকূল থেকে কিছু কিলোমিটার দূরে আবিষ্কৃত হয়েছে গ্যাস ফিল্ড। এতে মজুত রয়েছে প্রায় 10 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস এবং প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল। এটি বাংলাদেশের বার্ষিক গ্যাস ব্যবহারের প্রায় 7 গুণ। ইরানের তেলমন্ত্রী বলেছেন, এটি শুধু জ্বালানি নয়, এটি সার্বভৌমত্বের শক্তি। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা বলছেন, এই আবিষ্কার ইরানের অর্থনীতিতে ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে। ইরান এখন শুধু জ্বালানির রপ্তানিকারক নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে, যা সরাসরি সৌদি আরব, কুয়েত ও কাতারের আধিপত্যে আঘাত হানছে। নিষেধাজ্ঞাকে অস্ত্র বানানো। গল্প এখানেই শেষ নয়। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরেও ইরান যেভাবে তাদের রপ্তানি চালিয়ে যাচ্ছে, তা এক প্রকার গুপ্তযুদ্ধের কৌশল। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ইরান তাদের তেল চীনে পাঠাচ্ছে এবং বিনিময়ে কোনো ডলার না নিয়ে নিচ্ছে আধা তৈরি গাড়ি। সেই গাড়িগুলো ইরানের মেড ইন ইরান ট্যাগ লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছে। মার্কিন ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা এখন আর ইরানকে থামাতে পারে না, বরং এটি যুক্তরাষ্ট্রের দুর্বলতাকেই প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ করিম সাদিক মন্তব্য করেছেন, ইরান এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পশ্চিমা দেশগুলো আগে কল্পনাও করেনি। তেহরানের এই ক্রমবর্ধমান শক্তিতে ঘুম কেড়ে নিয়েছে ওয়াশিংটন ও তেল আবিবের। ইসরায়েল এখন সরাসরি সামরিক প্রস্তুতিতে নেমেছে। তেল আবিবে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে অতিরিক্ত থার্ড মিসাইল ডিফেন্স ইউনিট এবং দক্ষিণ কোরিয়া থেকে আনা হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেমের নতুন ব্যাটারি। অন্যদিকে ইরানও বসেনি। তারা রাশিয়ার সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করেছে এবং চীনের লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হরমুজ প্রণালী থেকে ইরাক সীমান্ত পর্যন্ত সক্রিয় করেছে। ইরানের সামরিক প্রযুক্তি, মধ্যপ্রাচ্যের শক্তির নতুন মানচিত্র। কে বলেছিল ইরান শুধু ইতিহাসের দেশ? আজকের ইরান হলো প্রযুক্তির দেশ, এক দেশ যাকে থামানো ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। সামরিক শক্তির নতুন সংজ্ঞা লিখছে তেহরান। আকাশ থেকে সাগর, সাগর থেকে মহাকাশ, প্রতিটি দিকে ইরান এখন বিশ্ব শক্তিদের চোখে কাঁটা হয়ে উঠেছে। ইরানের সামরিক শক্তির এই উত্থান হঠাৎ নয়। দীর্ঘ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে এমন সব অস্ত্র যা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। সবচেয়ে আলোচিত প্রযুক্তি হল সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইরানের সীমান্ত থেকে এটি সহজে পৌঁছে যেতে পারে ইসরায়েল বা সৌদি আরবের সামরিক ঘাঁটিতে। সেজ্জিলের সবচেয়ে বড় শক্তি এর চলমান নকশা, মুহূর্তে স্থান বদলে আঘাত হানতে পারে। এরপর আসে ইরানের স্বপ্নের যুদ্ধ বিমান কাহের F-313। এটি দেশীয়ভাবে তৈরি একক আসনের স্টেলথ জেট। রাডারে ধরা পড়ে না সহজে, নিম্ন উচ্চতায় উঠতে পারে এবং বোমা বা মিসাইল উভয়ই বহন করতে সক্ষম। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও ইরান বলছে এই বিমান ইতিমধ্যেই উড্ডয়নের জন্য প্রস্তুত। আকাশে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের আরেক গর্ব বাভার 373। এটি অনেকের মতে রাশিয়ার S-400 এর সমকক্ষ। সর্বোচ্চ 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা ঘণ্টায় ম্যাক 8 গতিতে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই বানিয়েছেন এই রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা প্রমাণ করে তারা আর কারো ওপর নির্ভরশীল নয়। সামরিক নজরদারিতে যুক্ত হয়েছে আলবোর্স 3D রাডার। এটি একসাথে 300টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, এমনকি নিচু উচ্চতার ড্রোন বা স্টেলথ জেটও এতে ধরা পড়ে। 450 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারা এই রাডার এখন ইরানের আকাশ সীমার নীরব প্রহরী। স্থলে যুদ্ধের জন্য রয়েছে কারার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক T-90 ও M1 আব্রামসের মিশ্র রূপ। এতে আছে লেজার রেঞ্জ ফাইন্ডার, কম্পিউটার নির্ভর টার্গেটিং সিস্টেম এবং 125 মিমি কামান। এক ট্যাঙ্ক জ্বালানিতে 500 কিলোমিটার চলতে পারে এটি। সাগরে ইরানের গোপন শক্তি হল গাদির ক্লাস সাবমেরিন। পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকা এই সাবমেরিন শত্রুর নজর এড়িয়ে মুহূর্তেই মিসাইল ছুটতে পারে। ড্রোন যুদ্ধেও ইরান দেখিয়েছে বিপুল অগ্রগতি। মোহাজের 10 ড্রোন 24 ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, 2000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর 300 কেজি বোমা বহন করতে পারে। এটি ইরানের গোয়েন্দা ও আক্রমণ দুই দিকেই একসাথে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে পাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে। ম্যাক 15 গতিতে উঠতে সক্ষম এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অর্থহীন করে দিচ্ছে। আমেরিকাও জানে এই ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে আটকানো অসম্ভব।
সবশেষে আছে শহীদ সোলেমানি যুদ্ধজাহাজ, ইরানের নৌবাহিনীর গর্ব। এতে রয়েছে উন্নত রাডার, ড্রোন ডেক, দ্রুতগামী নৌকা নামানোর ক্রেন এবং ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। একসময় যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, আজ সেই ইরান প্রযুক্তির শক্তিতে মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিচ্ছে। নিষেধাজ্ঞা যতই বাড়ুক, ইরানের প্রতিরোধ যেন আরো দৃঢ় হয়। এটাই নতুন ইরান, যে ভয় পায় না, বরং ভয় দেখায়। রাশিয়ার পর এবার ইরানের ঘোষণা। ভেনেজুয়েলার যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামছে তেহরান। যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার হুঁশিয়ারিতে কাঁপছে, ঠিক তখনই তেহরান দিল এক নতুন বার্তা। আমরা ভেনেজুয়েলার জনগণ ও সরকারের পাশে আছি, সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, জানালো ইরান। এটাই সেই মুহূর্ত যখন যুক্তরাষ্ট্র বুঝে গেল তাদের পশ্চিমা শক্তির সামনে আবারও দাঁড়িয়ে গেছে এক জোট, যার নাম রাশিয়া ও ইরান। ঘটনা শুরু লাতিন আমেরিকায়। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার কয়েকটি নৌকা বোমা হামলায় ধ্বংস করেছে। ওয়াশিংটন দাবি করেছে সেগুলো মাদক বহন করছিল, কিন্তু কারাকাস বলছে ওই হামলায় নিহত হয়েছে 20 জনেরও বেশি সাধারণ মানুষ। এতে ক্ষোভে ফেটে পড়েছে ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুধু উস্কানিমূলকই নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, এই বেপরোয়া কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতি হবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভেনেজুয়েলার সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে যেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকানো যায়। তেহরান বলছে এটি শুধু একই দেশের ব্যাপার নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াই, আর সেই লড়াইয়ে ইরান কখনো পিছিয়ে থাকে না। এরপরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুরু হয় তীব্র বিতর্ক। রাশিয়া যুক্তরাষ্ট্রের অভিযানে তীব্র সমালোচনা করে, আর ইরানের বিবৃতি গর্জে ওঠে, লাতিন আমেরিকায় যুদ্ধের আগুন জ্বালাচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটনের যুক্তি, তারা মাদক কার্টেল দমনে অভিযান চালাচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প মাদক বিরোধী যুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করছেন, তবে এই ব্যাখ্যায় কেউ সন্তুষ্ট নয়। ভেনেজুয়েলার প্রতিনিধি জাতিসংঘে অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্র আমাদের উপকূলের কয়েক কিলোমিটার দূরে যুদ্ধজাহাজ, সাবমেরিন ও 10,000 সৈন্য মোতায়েন করেছে। এটা মাদক বিরোধী অভিযান নয়, এটা আক্রমণের প্রস্তুতি। তার কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক ঐতিহাসিক সতর্কবার্তা। যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে, ভেনেজুয়েলা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আমরা ছোট দেশ, কিন্তু কখনোই পরাজিত হব না। আমরা একসময় ছিলাম সাম্রাজ্যের কবরস্থান, প্রয়োজনে আবারও হব। এই ঘোষণা যেন ইরানের আত্মাকে জাগিয়ে তুলল, কারণ এই ভাষা ইরানের পরিচিত, প্রতিরোধ, আত্মমর্যাদা ও স্বাধীনতার ভাষা। তেহরান বলছে, যেখানে অন্যায়ের আগুন জ্বলে, সেখানে ইরানের অবস্থান সবসময় নির্যাতিতের পাশে। এদিকে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্স 200 নামের বিশাল সামরিক মহড়া শুরু করেছে। লক্ষ্য দেশের তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রস্তুতি নেওয়া। আর সেই মহড়ায় ইরানের সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র দুনিয়ার তেল বাজারে একচেটিয়া আধিপত্য স্থাপন করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া যেমন সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে ঠেকাচ্ছে, তেমনি ইরান এখন লাতিন আমেরিকায় নতুন ভূমিকায়। একদিকে পারস্য উপসাগর, অন্যদিকে ক্যারিবিয়ান সাগর, উভয় প্রান্তেই এখন তেহরানের ছায়া। দুনিয়া তাকিয়ে আছে, ইরান একাই দাঁড়িয়েছে অদম্য ভঙ্গিতে, যেন ইতিহাসের ভাষায় ঘোষণা দিচ্ছে, যেখানেই সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেখানেই ইরানের প্রতিরোধ। আকাশে একটি নীরব হুমকি। ইরানের ক্ষেপণাস্ত্র জ্বলে উঠছে, আর ইসরায়েলে সতর্ক বার্তা বাজছে। উত্তর পূর্ব দিক থেকে দাগিয়ে যেতে পারে, যা এখনো কল্পনায় ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক গুরুতর সতর্কতা জারি করেছেন। তার দাবি অনুযায়ী ইরান ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে এবং এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM তৈরি করার পথে। তিনি বলছেন, ইরানের 8,000 কিলোমিটার পর্যন্ত সিস্টেম নির্মাণের প্রক্রিয়া চলছে, যে ধরনের অস্ত্র নিউ ইয়র্ক ও ওয়াশিংটন পর্যন্ত পৌঁছাতে সক্ষম। কিন্তু বাস্তবতা কি সেই রূপ ধারণ করেছে? ইরানের হাতে এখন আছে মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেমন খুররামশার ও এমান, যেগুলি পশ্চিম এশিয়ার অনেক অঞ্চল এবং এমনকি ইসরায়েলের সীমান্ত পর্যন্ত আঘাত করতে পারে। তা হলেও IRBM থেকে ICBM পর্যন্ত যাত্রা সহজ নয়। তার জন্য প্রয়োজন উন্নত প্রপালশন, নির্দেশিকা সিস্টেম ও পুনঃপ্রবেশ প্রযুক্তি। ইরান তাদের মহাকাশ প্রয়াসে অগ্রগতি দেখিয়েছে। তাদের সিমর ও জুলজানা রকেট স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে, যা বহু পর্যায়ের রকেট প্রযুক্তির সক্ষমতা নির্দেশ করে।
কিন্তু সেসব অবকাঠামোকে লক্ষ্য নির্ভুল অস্ত্র হিসেবে রূপান্তরিত করতে হলে আরও জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া দরকার। তেহরান বলছে, আমাদের প্রযুক্তি আমাদের স্বাধীনতার প্রতীক, কিন্তু ইসরায়েলের চোখে এগুলোই ভবিষ্যতের অস্ত্র পরীক্ষাগার। ইরান বারবার বলেছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম প্রতিরক্ষামূলক, প্রতিবেশীদের হুমকি সামলাতে। তবে নেতানিয়াহুর সতর্কবার্তা এমন এক সময় আসে যখন কূটনীতি স্তব্ধ এবং উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই সতর্কতা হয়তো কৌশলগত মিথ্যাচার। ইসরায়েলের স্বার্থে কাজ করে ওয়াশিংটনকে যুক্ত রাখা, নিষেধাজ্ঞাগুলো জোরদার রাখা এবং সামরিক বিকল্পগুলো খোলা রাখা। যদিও 2025-এর মাঝপথে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে, অবিশ্বাস এখনও গভীর। ইরানের প্রক্সি গোষ্ঠীর কারণেও ইসরায়েল প্রস্তুত থাকতে বাধ্য। উভয় পক্ষই দেখছে এই সংঘাতকে অস্তিত্বগত চোখে। ইসরায়েল ইরানের দ্রুতগতির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একটি তাৎক্ষণিক বিপদ হিসেবে দেখছে। অন্যদিকে ইরান মনে করে বিরূপ আক্রমণ যেমন গুপ্ত ও প্রকাশ্যভাবে ঘটছে, সেগুলো থেকে রক্ষা পেতে সুরক্ষা অপরিহার্য। ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যকে মিথ্যা ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের শহরগুলোয় আঘাত হানতে সক্ষম হবে। মার্কিন পডকাস্টার বেন শাপিরোর সঙ্গে প্রকাশিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরান এখন ৮,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তিনি আরও বলেন, এর সঙ্গে আর ৩,০০০ কিলোমিটার যোগ করলেই তারা নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, মিয়ামি, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগোর বাসভবনেও আঘাত হানতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল ইরানের আত্মরক্ষামূলক সামরিক সক্ষমতাকে বিকৃতভাবে উপস্থাপন করে সেটিকে হুমকি হিসেবে দেখাতে চায়। এক্সে আরাকচি লিখেছেন, ইসরায়েল এখন আমাদের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে মন গড়া হুমকি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তেহরানে ইরান রাশিয়ার পারমাণবিক বন্ধন আরও গভীর। নতুন চুল্লি, নতুন চুক্তি। ইরান বলছে এই শক্তি যুদ্ধের নয়, উন্নতির। তেহরানের ব্যস্ত কূটনৈতিক দিনপঞ্জিতে বিশেষ এক দিন। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বৈঠক করলেন রাশিয়ার পারমাণবিক জায়ান্ট রোসাটমের আন্তর্জাতিক বিষয়ক উপমহাপরিচালক নিকোলাই স্পাসকির সঙ্গে। এজেন্ডা একটাই, ইরান রাশিয়ার পারমাণবিক সহযোগিতা আরও এগিয়ে নেয়া। কিন্তু এই বৈঠক শুধু প্রযুক্তিগত নয়, এতে লুকিয়ে আছে এক ভূ রাজনৈতিক বার্তা। যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের শক্তিকে রুদ্ধ করতে চায়, সেখানে তেহরান মস্কোর হাত ধরে বলছে, আমরা পিছিয়ে পড়ব না। 24 সেপ্টেম্বর ইসলামীর মস্কো সফরের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। তখনই উভয় দেশ ইরানের ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক সই করে। এবারের আলোচনায় সেই প্রকল্পগুলোর অগ্রগতি এবং বাস্তবায়নের গতি বাড়ানোর বিষয়েই মূলত জোর দেওয়া হয়েছে। ইরান ও রাশিয়া একসঙ্গে কাজ করছে হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে, যেখানে 4টি শক্তিশালী 1250 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইসলামের সফরের মাত্র 2 দিন পর দুই দেশই $25 বিলিয়ন এক ঐতিহাসিক চুক্তি সই করে, যা তাদের যৌথ পারমাণবিক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এই চুক্তি ইরান রাশিয়ার 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অংশ, যা জানুয়ারিতে স্বাক্ষরিত হয়েছিল। রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা ইতিমধ্যেই এই চুক্তিকে অনুমোদন দিয়েছে, যা এখন বাধ্যতামূলক রূপ পেয়েছে। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে, তেহরান ও মস্কোর সম্পর্ক এখন শুধু বন্ধুত্ব নয়, দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। বৈঠকে আলোচনাকে বিস্তৃত ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছে ইরানের AEOI। তারা জানিয়েছে, উভয় পক্ষই চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছে এবং যৌথ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছে। অর্থাৎ এখন কথার নয়, কাজের পালা। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিকাসেভ ইরান সফর করবেন। তিনি ব্যক্তিগতভাবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 2 ও 3 এর নির্মাণ অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। দক্ষিণ ইরানে রাশিয়ার সহযোগিতায় তৈরি এই কেন্দ্র আজ ইরানের শক্তির প্রতীক হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, এই নতুন অধ্যায় ইরানের জন্য 3টি দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমত, এটি পশ্চিমা অবরোধের মাঝেও ইরানের প্রযুক্তিগত স্থিতি প্রমাণ করছে। দ্বিতীয়ত, এটি রাশিয়ার সঙ্গে ইরানের রাজনৈতিক ও কৌশলগত বন্ধনকে আরও দৃঢ় করছে। তৃতীয়ত, এটি ইরানের শক্তি নীতিতে স্বনির্ভরতা ও প্রতিরোধ এর দর্শনকে নতুনভাবে প্রতিষ্ঠা করছে। ইরান বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু এই শান্তি যেন এক দৃঢ় শক্তির মধ্যেই নিহিত।
যেখানে প্রতিটি চুল্লি শুধু বিদ্যুতের উৎস নয়, বরং ইরানের আত্মনির্ভরতার আগুন। পশ্চিম যখন চাপ বাড়ায়, ইরান তখন প্রযুক্তির আলোয় পথ খোঁজে। তেহরান এখন বার্তা দিচ্ছে, পারমাণবিক শক্তি আমাদের অধিকার, আর সহযোগিতা আমাদের উত্তর। উপসাগরে যুদ্ধের গল্প। ইরান বলছে, আমাদের জাহাজে ছোঁয়ার চেষ্টা করলেই প্রতিশোধ হবে। উপসাগরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের নজর এবার ইরানের তেলবাহী জাহাজগুলোর দিকে, আর তাতেই তেহরান জারি করেছে কঠোর হুঁশিয়ারি। আমাদের জাহাজে হাত দিলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইরান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সন্দেহজনক সামুদ্রিক নড়াচড়া শনাক্ত করেছে। ওয়াশিংটন নাকি ইরানের তেলবাহী জাহাজ আটকানোর পরিকল্পনা করছে, নামমাত্র অজুহাত নিষেধাজ্ঞা। কিন্তু তেহরান এটিকে দেখছে অর্থনৈতিক যুদ্ধ হিসেবে, যা তাদের বাণিজ্য পথ অস্থিতিশীল করতে চায়। ইরানের বার্তা স্পষ্ট, আমাদের জাহাজ বা জলসীমায় কোনো উস্কানি মানে যুদ্ধ ঘোষণা। ইরানের প্রস্তুতি। ইরানি বিপ্লবী গার্ড IRGC এবং সামরিক নৌবাহিনী ইতিমধ্যেই পারস্য উপসাগর ও ওমান সাগরে সর্বোচ্চ সতর্কতায় আছে। উপসাগরীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো প্রস্তুত রাখা হয়েছে, যেন মার্কিন নৌবহর সীমা অতিক্রম করলেই সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালানো যায়। একজন ইরানি সামরিক কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো শুধু প্রদর্শনের জন্য নয়, প্রতিটি নৌবন্দরে এখন যুদ্ধের প্রস্তুতি। ইরান আরও সতর্ক করেছে, তার আঞ্চলিক মিত্রদের কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ইরানি জাহাজ থামানোর চেষ্টায়, তবে তারও জবাব দেওয়া হবে। ইরান আরও সতর্ক করেছে, তার আঞ্চলিক মিত্রদের কেউ যদি যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ইরানি জাহাজ থামানোর চেষ্টায়, তবে তারও জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা এবং প্রলিফারেশন সিকিউরিটি ইনিশিয়েটিভ PSI কাঠামোর আড়ালে ইরানের তেল রপ্তানি রুদ্ধ করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য ইরানের তেল আয় রোধ করে তেহরানের অর্থনীতি চেপে ধরা। ওয়াশিংটন নাকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে চাপ দিচ্ছে, যেন তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি নৌবাহিনী জোটে যোগ দেয়। কিন্তু আল মায়াদিন বলছে, অনেক আঞ্চলিক দেশ এই অভিযানে যোগ দিতে অনিচ্ছুক, কারণ সবাই জানে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো মানে পুরো উপসাগরকে আগুনে পরিণত করা। ইরানের শক্তি ও বার্তা। ইরানের নৌ ক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আধুনিক ড্রোন, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও সমুদ্রভিত্তিক রাডার সিস্টেম দিয়ে তেহরান তৈরি করেছে এক অদৃশ্য ঢাল, যা পারস্য উপসাগরের ওপর ছায়া ফেলেছে। তেহরান বলছে, আমাদের জাহাজ শুধু তেল বহন করে না, তারা ইরানের মর্যাদাও বহন করে। যারা তা থামাতে চাইবে তাদের মুখোমুখি হতে হবে ইরানের লোহার মুষ্টির। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল তেল পরিবহন নিয়ে টানাপোড়েন নয়, এটি আসলে শক্তি প্রদর্শনের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র দেখাতে চায় সে এখনো উপসাগরের প্রভু, আর ইরান প্রমাণ করতে চায় এই সমুদ্র এখন তার প্রতিরোধের দুর্গ। যখন মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে আসছে, তখন পারস্য উপসাগরের প্রতিটি ঢেউ যেন ইরানের কণ্ঠে ফিসফিস করে বলছে, আমাদের সমুদ্র, আমাদের সার্বভৌমত্ব, কেউ ছুঁয়ে দেখার সাহস করো না। এ যেন নিঃশব্দ এক যুদ্ধের প্রান্তনে, যেখানে এক পাশে মার্কিন নিষেধাজ্ঞা আর অন্য পাশে ইরানের অদম্য আত্মসম্মান। কে জিতবে এই লড়াই? এখন তা নির্ভর করছে কে আগে গুলি চালায় সেই উত্তপ্ত সমুদ্রের বুকে।